ছোট্ট একটি গ্রামে বাস করে গরিব কৃষক রমেশ ও তার স্ত্রী। সামান্য যে আয় হয় তা দিয়ে কোনোভাবে তাদের দুজনের সংসার চলে। রমেশ গ্রামে মহাজনের জমিতে চাষ করে জীবিকা নির্বাহ করে। রমেশ যেমন সহজ সরল ও কিছুটা বোকাশোকা, তেমনি আবার মহাজন চালাক, অনেকটা চতুরও। এই কারণে রমেশের স্ত্রী সবসময় তাকে নিয়ে চিন্তিত থাকে। শুনো, তোমাকে সাবধান করে দিচ্ছি, মহাজনের কথায় সহজে ভেসে যেও না। না না, মানে আমি তো। এসব মানে বলে কিছু হবে না। এবার যেন সে আমাদের ঠকাতে না পারে, এটা মাথায় রাখো। আমি তো সবসময় চেষ্টা করি, তুমি তো জানো। চেষ্টা করো সেটা ঠিক আছে, কিন্তু শেষে যেন ঠকে না ফিরে আসো, এই কথাটা মনে রেখো। কিরে রমেশ, কাজকর্ম কেমন চলছে? শোন, অনেক ভেবে দেখলাম এবার তোকে আর ফসলের ভাগ দিতে হবে না। যা ফলাবি সবই তোর হাতে থাকবে। কি বলেন মহাজন? আপনার মুখে এমন কথা শুনে তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। আরে সত্যিই বলছি, তোর জন্যে আমি 1 বস্তা ভালো বীজও এনে রেখেছি। কিন্তু মহাজন, আমার কাছে তো 1 টাকাও নেই। অনেক কষ্টে সংসার চালাই, 2 বেলা খেয়ে বাঁচি। এত টাকা আমি কিভাবে দেব বলেন? আরে না না, টাকা পয়সা কিছুরই লাগবে না। আমি তোকে এই বীজ এমনি দিচ্ছি। এই নে কাগজ, তুই শুধু সই করে দে। কিসের কাগজ মহাজন? আরে তুই যে ফসল ফলাবি তার নিচের অংশটা আমি পাবো, আর উপরের অংশটা তুই রাখবি। মানে উপরের সবটাই আমার থাকবে? কিন্তু মহাজন, কিসের বীজ দেবেন আপনি? ও সব নিয়ে ভাবতে হবে না, বাড়িতে গিয়ে দেখিস। আগে তুই তাড়াতাড়ি সই করে দে। কিন্তু মহাজন, আমার স্ত্রী বলেছে কিছু না জেনে সই করতে নেই। আরে আমার এত সময় নেই। সই করবি তো কর, না করলে না কর। আমার কাছে হাজার হাজার চাষি আছে, এই সুযোগের কথা শুনলে সবাই লুফে নেবে। জমির উপরের অংশ তো আমি পাবো, এটা তো কম কথা নয়। আচ্ছা মহাজন, দিন কাগজটা, আমি সই করে দিচ্ছি। বলো তো, এত চিৎকার করার কি দরকার? আজ মহাজন এসে আমাকে 1 বস্তা ফসলের বীজ দিলেন। আমরা যতটা খারাপ ভাবি, তিনি ততটা খারাপ নন। তোমার কি হয়েছে? তোমার কি শরীর খারাপ লাগছে? হায়রে, বড় সর্বনাশ হয়ে গেল। সেই মহাজন আমার কাছ থেকে 2টি কাগজে সই করিয়ে নিয়েছেন। সেখানে লেখা আছে উপরের অংশ আমি পাবো আর নিচের অংশ মহাজন নেবেন। এ কি বিপদে পড়লাম! আহা, আমি তো আগেই বুঝেছিলাম তুমি এমন ভুল করবে। এত সরল মানুষ আমি আর দেখিনি। বলো তো, আমি কোথায় ভুল করলাম? তিনি তো আমাকে না বুঝিয়েই সই করতে বলেছিলেন। এখন আর বলার কি আছে? সবই তো হারালে। এখন আফসোস করা ছাড়া আর কিছু করার নেই। আমি তো তোমাকে বারবার সতর্ক করেছিলাম। কিরে রমেশ, মনে হচ্ছে এবার তোর ভাগ্যে কিছুই জুটল না। তুই বরং এই আগাছাগুলো নিয়ে যা। বাড়িতে মশা হলে পুড়িয়ে ধোঁয়া দিস, আর আমি এই বস্তা ভর্তি আলু নিয়ে যাই। গিন্নির হাতে মজার আলু পোড়া খাওয়া যাবে। কি বলিস, ঠিক বলছি তো? মহাজন মশায়, আমি আর কি বলবো? আমার কপালটাই বুঝি এমন খারাপ। সারা বছর পরিশ্রম করেও যদি কিছুই না পাই, তাহলে মনটা খুব ভেঙে যায়। শোনো, তোমাকে এবার সাবধান করে দিচ্ছি। ওই মহাজনের কথায় একদমই ভুলে যাবে না। ভালো করে মনে রেখো, না হলে কিন্তু আমি আর চুপ করে বসে থাকবো না, সবকিছুর হিসাব নেব। আচ্ছা গিন্নি, তোমার কথা মনে রাখবো। এই যে রমেশ, তোমার বিপদের কথা শুনে তোমার কাছে এলাম। এই বীজগুলো তোমাকে চাষ করতে হবে। বাবু, একটি কথা বলবো, রাগ করবেন না যেন। আপনি আমাকে যে বীজগুলো দিলেন, এগুলো আসলে কিসের বীজ মহাজন? আমি স্বপ্নাদেশ পেয়েছি। এই বীজের চাষ করলেই তুমি ধনী হবে। ঈশ্বর আমাকে নির্দেশ দিয়েছেন। মহাজন, আপনি কি আমাকে ঠকাচ্ছেন না তো? তাহলে বলো, তুমি কি চাও? আগেরবার আমি উপরের ভাগ নিয়ে ঠকেছি। এবার আমি ফসলের নিচের অংশ নেব, আর উপরের অংশ আপনি নেবেন। ঠিক আছে, তাই হোক। এই কাগজে তুমি একবার স্বাক্ষর করে দাও, তাহলে ঠিক হলো। উপরের ভাগ আমার আর নিচের ভাগ তোমার। আচ্ছা মহাজন, যেমন আপনি বলেন। আরে শোনো গবু, দেখো আজ আমি আর কোনো ভুল করিনি। এবার আমি উপরের ভাগ মহাজনকে দিয়েছি আর নিচের অংশটা নিজে নিয়েছি। মনে হচ্ছে এবার কিছু একটা ভালোই হবে। দেখি তো, কি এনেছো? তোমার মুখ দেখে তো বেশ খুশি মনে হচ্ছে। হায় হায়, এ কি হলো আমার সঙ্গে? ভেবেছিলাম এবার বুঝি ভালো কিছু হবে, কিন্তু আবারও একই ভুল করলাম। উপরের অংশ মানেই তো মহাজনের লাভ। সে আবার আমাকে চালাকি করে ঠকিয়ে দিল।
আহা, আমার কপালটাই এমন। এত কষ্ট করে কাজ করি, তবুও কেন বারবার এমন হয়? এখন আমি কার কাছে আমার দুঃখের কথা বলবো? তোমার মতো এত সরল মানুষ পেয়েই মহাজন বারবার তোমাকে ঠাকায়। তুমি একবারও বুঝতে পারো না তোমার এই সরল মনটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। একটু বুদ্ধি করে চলতে শিখতে হবে তোমাকে। আমার তো সব শেষ হয়ে গেল, এক নিমিষেই সব ভেসে গেল। এ জীবন রেখে আর কি হবে? কিছুই তো রইল না আমার। মনে হচ্ছে আর বাঁচার কোনো আশা নেই। এভাবে ভেঙে পড়লে চলবে না। যা হওয়ার হয়ে গেছে। এখন মন ঠান্ডা করে আমার কথা শোনো। আমার একটা বুদ্ধি এসেছে। এবার যখন মহাজন বীজ দিতে আসবে, তখন তুমি তাকে স্পষ্ট করে বলবে, মহাজন, এবার কিন্তু আমি নিজের বুদ্ধিতে কাজ করব, আগের মতো আর ঠকব না। ঠিক বলেছ বউ, এবার আর ভুল করব না। তোমার কথা মতোই চলবো। দেখি এবার মহাজন কিভাবে আমাকে ঠকায়। এর কয়েক মাস পর মহাজনের জমিতে আখ ফলল। পূর্বের চুক্তি অনুযায়ী রমেশ আখের আগা ছাঁটাই করে দিল এবং মহাজন সমস্ত আখ নিয়ে চলে গেল। রমেশ, তুই কি বাড়িতে আছিস? ও রমেশ, বাড়িতে আছিস নাকি? এদিকে একটু বেরিয়ে আয় তো। জি মহাজন, বাড়িতেই আছি। বলুন কি দরকার? দেখছি বাড়িতেই আছিস। আসলে কি জানিস, আমি কিছু ভালো জাতের বীজ পেয়েছি, ভাবলাম তোর কাছে নিয়ে আসি, যেন তুই এগুলো ফলাতে পারিস। এই নে বীজ। আর আগের কথাটা মনে আছে তো? বীজ তো আমি নিতে পারি মহাজন, তবে আপনার জমি তো আগের বার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই এবারে চাষ করতে একটু সময় লাগবে। যত সময় লাগে লাগুক, তাতে কোনো সমস্যা নেই। আমি সব বুঝে শুনেই তোকে দিলাম। এই যে লিখেও দিলাম, কোনো ঝামেলা হবে না। আচ্ছা, তবে একটা কথা বলি, আমি ফুল নেব আর আপনি ফল নেবেন। বাহ, তোকে তো দেখে আর আগের মতো বোকা মনে হচ্ছে না, বেশ বুদ্ধিমান হয়ে উঠেছিস। ঠিক আছে, যখন তুই নিজেই এভাবে চাইছিস তখন তাই হোক। এনে 1 বস্তা বীজ। ধন্যবাদ মহাজন, আমি মন দিয়ে চাষ করব। আশা করি এবার ভালো ফলন হবে। হ্যাঁ, মনোযোগ দিয়ে কাজ করিস, পরিশ্রম করলে ফল ভালোই হবে। ঠিক আছে মহাজন, আপনার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই সফল হব। এ কি হলো? এটা তো বাঙ্গির বীজ। বাঙ্গির ফুল তো কোনো কাজে লাগে না। মহাজন আবার আমাকে ঠকিয়ে দিল। তাতে কি হয়েছে? মহাজন যে বীজ দিয়েছেন সেটাই চাষ করতে হবে, এটার কোনো মানে নেই। তিনি চাষের জন্য যে বীজ দিয়েছেন সেটা তোমার চাষ করা লাগবে না। আমি তোমাকে যে বীজ দিব সেটাই তুমি চাষ করবে। বউ, তুমি কি যে বলো? মনে হচ্ছে তুমি বিষয়টা ঠিকমতো বুঝতে পারছো না। তার কাছে ছিল গোলাপ ফুলের বীজ। অল্প দিনের মধ্যেই তার জমিতে বিভিন্ন রঙের সুন্দর গোলাপ ফুটে উঠল। কিরে রমেশ, আমার বাঙ্গি কোথায়? এখানে তো দেখি শুধু গোলাপ ফুল ফুটেছে। আমি তোকে কি বীজ দিয়েছিলাম বলতো? মহাজন, আপনি আমাকে কোন বীজ দিয়েছিলেন আমি তো ঠিক বুঝতে পারছি না। আরে, আমার কাছে কাগজ আছে, এই দেখ, এখানে স্পষ্ট লেখা আছে আমি তোকে বাঙ্গির বীজ দিয়েছিলাম। তাহলে এই গোলাপ ফুল এলো কি করে? মহাজন, আপনি অযথাই রাগ করছেন। আপনি রমেশকে বীজ দিয়েছিলেন ঠিকই, কিন্তু সেটা কোন বীজ তা কাগজে স্পষ্ট করে লেখা ছিল না। চাইলে আমি বিষয়টি গ্রামের মুরব্বীদের সামনে উপস্থাপন করতে পারি। না না, আসলে ভুলটা আমারই হয়েছে। আমি সত্যি বড় একটি ভুল করেছি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতে আর কখনো এমন কাজ করব না। একসময় রমেশের জীবন ছিল দুঃখ কষ্টে ভরা, কিন্তু নিজের পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে সে চাষাবাদে সফলতা অর্জন করল। ভোরের আলো ফুটতেই এখন রমেশ মাঠে চলে যায়। সারাদিন কঠোর পরিশ্রম করে সে সোনার মতো ফলন ফলায়। এভাবেই পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে রমেশের জীবন ধীরে ধীরে সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে।